কি রান স্যার? টিস্যু, চা, হোয়াট? দরকার নেই, কোনো দরকার নেই। আপনি জানেন না কোম্পানির কি অবস্থা? বাদ, যদি কেউ থাকতে চায় থাকবে, না থাকতে চাইলেও চলে যাবে, আমার জন্য ভালো। আচ্ছা শোনেন, রহমত এন্টারপ্রাইজের চেকটা, এই ডিউ পেমেন্টটা আছে, সরাসরি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। ক্লিয়ার? আর ফালতু খরচ বাদ। ওকে, যান। ঠিক আছে। কিছু বলবেন? স্যার তেমন কিছু না, মানে পেটি ক্যাশের যে ডিউটা ছিল। শুনুন, কোম্পানি অ্যাকাউন্টের কোনো তথ্য প্রেস বা অফিসার কেউ যাতে না জানে। ক্লিয়ার? জি গুড। স্যার, ইয়েস। বলছিলাম 3 মাসের তো আসলে আমারও ডিউ ছিল, অ্যাটলিস্ট 1 মাসের স্যালারিটাকে স্যার কোনোভাবে একটু ম্যানেজ করা যায় বা লোনের একটা ব্যবস্থা করে দেওয়া যায়। হোয়াট ডু ইউ মিন রায়হান সাহেব? আপনি কি বলতে চান আমি জানি না যে 3 মাস ধরে আমার কোম্পানিতে বেতন হচ্ছে না? আপনার মতো আরও 100-র উপরে এমপ্লয়ি আছে আমার কোম্পানির, প্রত্যেকেই আমার কাছে আপনার মতোই। আপনি নিজে জানেন যে প্রতিদিন এই কোম্পানিকে বাঁচানোর জন্য কি পরিমাণ আমার ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, আমি কি পরিমাণ প্রেশারে আছি আপনি খুব ভালো জানেন রায়হান সাহেব। ইনশাল্লাহ কোম্পানির অবস্থা ভালো হবে, আমার উপর ওনার সাথে কথা হয়েছে, আপনি নিশ্চিন্তে থাকেন। ঠিক আছে? জি স্যার, আমি যা বলেছি ওই অনুযায়ী কাজ করুন। ওকে? জি। ভাবি, ভাইয়া কি তোমার কাছে টাকা রেখে গেছে? না তো। আর তোমার ভাইয়া কবে আমার কাছে টাকা রেখে যায় বলো? সে কি কি বলো? কালকে রাত্রে এতবার করে না আমি বললাম আজকে আমার সেমিস্টার ফি লাস্ট ডেট, অথচ মার কাছে টাকা দিয়ে যায়নি, তোমার কাছে টাকা রেখে যায়নি। মা, মা, মা! কি রে, কি হলো? কি চেঁচামেচি করিস কেন? আমাকে পাগলা কুত্তায় কামড়াইতেছো এই জন্য। তোমার ছেলে কি চাইনি আমি পড়াশোনা করি? তুই এভাবে কথা বলছিস কেন? তো কিভাবে কথা বলবো? কালকে রাত্রে এতবার করে বললাম যে আজকে আমার সেমিস্টার ফি লাস্ট ডেট, অথচ ভাবির কাছে টাকা রেখে যায়নি, তোমার কাছেও টাকা রেখে যায়নি। আজকে টাকা জমা দিতে না পারলে আমি পরীক্ষা দিতেই পারবো না। ও হয়তো ভুলে গেছে, তুই এখন একটা ফোন দে। আচ্ছা দিচ্ছি। দেখো ফোন কেটে দিচ্ছে। আসলে ও কাজে ব্যস্ত আছে এই জন্য। শোনো মা, তুমি যাই বলো না কেন, ভাইয়া কখনো না এমন ভুল করেনি। আর তুমি খেয়াল করেছো গত কয়েকদিন ধরে ঘরে বাজারের টাকাও দিচ্ছে না? শোনো, তুমি যতই ছেলে ছেলে করো না কেন, ঘরে বউ আসলে কোনো ছেলে আর মা মা করে না। তুই না কি যে সমস্ত বলিস না। আমি সব ঠিকই বলছি, একবার ভেতরের ঘরে গিয়ে দেখো সব ঠিকঠাকই আছে। আমি বের হলাম, ভাবিকে বলো ভাইয়াকে একটু ফোন দিতে। আজকে আমার সেমিস্টারে টাকা জমা না দিলে আমি পরীক্ষা দিতেও পারবো না, আমার সেমিস্টার ড্রপ যাবে।
এগুলো কালকে আনছে নাকি? জি মা, ওই যে কয়েকদিন ধরে ঠিক মতো ভাত খেতে পারতেছি না তো, এজন্য। শুনো, ছেলে মেয়ে কিন্তু আমাদেরও হয়েছে, এই সময় একটু বেশি বেশি খেতে হয়, নকরামি করলে তো চলবে না। তাছাড়া সারাদিন ঘরের মধ্যে চুপচাপ বসে থাকো, এই সময় তো একটু নড়াচড়া করার দরকার। আর নড়াচড়া না করলে তো যে বাচ্চাটা আসবে সে তো আলসেই হবে। মা, আমি তো সকাল থেকেই রান্নাঘরে ছিলাম, একটু আগে এসে বসলাম। তাহলে তুমি কি বলতে চাও, এই সংসারের সমস্ত কাজ আমি তোমাকে দিয়ে করাই? মা, আমি এরকম কখন বললাম? তোমার কথার মানে তো সেটাই দাঁড়াচ্ছে। শোনো, আর একটা কথা বলি, রায়হান কি আজকাল টাকা পয়সা তোমার কাছে দেয় নাকি? মা, এটা আবার আপনি কি বললেন? উনি আমার কাছে কেন টাকা পয়সা রাখতে যাবে? কি জানি, তোমরাই ভালো জানো। উনি মারা যাওয়ার পর থেকে বাচ্চা দুইটাকে কি কষ্ট করে না মানুষ করছে সেটা একমাত্র আল্লাহই জানে, তোমরা জানবে কি করে? আপনি এসব কেন বলতেছেন? কেন যে বলি, নিজে যখন মা হবে তখন বুঝবে। দোস্ত, কি করবো আমি বুঝতে পারতেছি না। আমি কি করবো ক? জমানো টাকার থেকে দিন পার করতেছি। আমার নাইলে বাড়িতে চাপ নাই, তারপরও বাড়ির লোক ভাবতেছে আমার কোনো চাকরিই নাই। তুই বোঝ, এই জমানো টাকার থেকে কেমনে চলা যায়? মালিক যে কেন এরকম করতেছে? শোন দোস্ত, এগুলি বাদ দিয়া চল তুইও চাকরি খোঁজ, আমিও চাকরি খোঁজ, তাইলে দুইজনের একটা গতি হইব। এইভাবে জীবন চলবো না। বুঝতেছি, এতগুলো মাসের স্যালারি জমে আছে, তোর কি মনে হয় চাকরি ছাড়লে অনেক টাকা পাবো? তাও ঠিক কথাই কইছস, তাইলে ওয়েট করি কয়টা দিন, কি কস? দোস্ত, আরেকটা কথা বল। হাতের অবস্থা একদমই বাজে, বুঝছিস? বাসার কিছু খরচ আসর না করলেই না। অনেক টাকাই তো আমার কাছে পাস তুই, আর কিছু টাকা দিবি? তুই বন্ধু মানুষ, এত কইরা কইতাছস, যা তোরে বড় জোর 5,000 টাকা দিতে পারমু, কিন্তু মামা বেতন পাওয়ার আগ পর্যন্ত আর একটা টাকাও চাইস না, চাইয়া লজ্জা দিস না। দিয়ে দেখ 5,000। চল যাই, ভূতের থেকে টাকা তুলে দিতে চাই। আসছিস? মা, কি রে বাবা, তুই খালি হাতে যে? ঘরে তো কোনো বাজারই নাই। ও ওই অন্য রাস্তা দিয়ে আসলাম তো, ভাবলাম বাসায় একটু ফ্রেশ হয়ে তারপরে যাই। আচ্ছা ঠিক আছে। কি কিছু লাগবে? না, ওই যে আমার জন্য আর বাজার থেকে এটা ওটা আনেন না আপনি। হঠাৎ করে এই কথা? কিছু না, এমনি মানে যা আনবেন সবার জন্য আনবেন, আমার একার জন্য কিছু আনার দরকার নেই। মা কিছু বলছে না? আরে মা কেন কিছু বলতে যাবে, আমি এমনি বলছি। যান আপনি, তাড়াতাড়ি এসে।
রায়হান সাহেব বাজারে যাচ্ছেন বুঝি? আপনি আচ্ছা, আপনার তো নিয়মিত বাজার হচ্ছে, আপনারটা আপনি ঠিকই বুঝতেছেন, কিন্তু আমার দুঃখটা আপনি কিছু বুঝতেছেন না। এই যে বাড়িটা দেখেন, আমি কত কষ্ট করে ব্যাংক লোন নিয়ে এই বাড়িটা নির্মাণ করেছি, কিন্তু চুন খসে পড়তেছে। আমার দুঃখের আর শেষ নাই। শুধু আপনি বুঝাইতেছেন পাড়া দিবেন দিবেন, কিন্তু 2 মাস গত হতে চলেছে, কিন্তু আমি আর কত ধৈর্য ধরবো বলেন? ভাইয়া আমি আসলে খুবই দুঃখিত, আপনি অনেকটা মাস ওয়েট করছেন আমার জন্য। আসলে অফিসের একটু ঝামেলা হচ্ছে, যাই হোক ওটা নিয়ে আপনার ভাবতে হবে না। আপনি আমাকে প্লিজ আর একটা মাস সময় দিন, আমি 1 মাসের ভিতরে যেভাবে হোক আপনার ভাড়া আমি পরিশোধ করে দেবো। ঠিক আছে, 1 মাস আপনাকে দিচ্ছি, কিন্তু এর পরের থেকে আর আপনাকে কোনো কনসিডার করা হবে না। আপনি অবশ্যই যদি আমাকে ভাড়া পরিশোধ করেন থাকবেন, নচেত আপনি অন্যত্র বাসা দেখেন। আমি আর পারতেছি না। থাক আর দিও না। ওকে থাক, তুমিও বসে যাও না আমাদের সাথে। মা ওই সে যদি কে ডাকে আগে? সে যদি ভাত খাবে না। সে যদি ভাত খাবে না কেন? কেন খাবে না সেটা তো তুই ভালো জানিস। কাল রাতে ওর সেমিস্টার ফি চেয়েছিল, সেটা তো তুই রেখে যাস নাই। চুপচাপ বোবার মতো বসে আছিস কেন? আচ্ছা, একটা জিনিস বুঝি না, আজকাল কোনো কিছু জিজ্ঞাসা করলে ঠিক মতো উত্তর দিস না কেন? এক কাজ করেন, কালকে টাকাটা দিয়ে দিন। হ্যাঁ, কালকে আর কিছু দিতে হবে না ভাবি, আমি অলরেডি সেমিস্টার ড্রপ দিছি। বাহ, এখন নিজের ডিসিশনও নিজে নিচ্ছিস, খুব ভালো, ভালো করছিস। এই বুদ্ধি যদি এতই মাথায় থাকে, ড্রপটা তো আগে থেকে দেওয়া উচিত ছিল, তাই না? নেক্সট সেমিস্টার এডমিশন হয়ে নিস, টাকা সময় মতো পেয়ে যা। সে যদি বসো খায় না, না। খাবো না, এরপর হয়তো খাওয়া নিয়ে কথা শুনতে হবে। মা লাগবে না, রাখো। মা আপনি খেয়ে যান। এভাবে উঠে না আসলেও পারতেন। আচ্ছা, মামার কাছে গিয়ে কিছু টাকা ধার চাবো? আরে না, বেচারা এমনি অনেক কষ্ট করে তোমার মানুষ করছে, এতগুলো টাকা খরচ করে বিয়ে দিছে। আচ্ছা, আপনি তো যৌতুক নিচ্ছেন না, টাকাটা তো আবার আপনি ফেরত দিয়ে দেবেন, সমস্যা তো নাই কোনো। আমি তার কাছে হাত পাততে পারবো না। শোনো, আমি ভাবছি মাকে সব কিছু খুলে বলবো, এক এক করে সবাই আমাকে ভুল হচ্ছে, আমি মাকে সব বলে দেব। কিন্তু
মাকে কি এই কথাটা বলা ঠিক হবে? মাত্র এই যে 2 মাস আগে মা স্ট্রোক করলো, এখন এরকম একটা কথা শুনলে মার টেনশনটা বাইরে যাবে না? ওই একটা ভয় তো করি। আপনি টেনশন করেন না, আল্লাহ সব ঠিক করে দেবে। ওই একটা বিশ্বাস নিয়ে তো আছে। আচ্ছা, যে কালকে কিন্তু চেক আপের ডেট। ও তাই তো, কালকে তো চেক আপের ডেট। আপনার হাতে টাকা পয়সা কিছু আছে? আচ্ছা, ওটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। আচ্ছা চলো ঘুমাবে। আপনাদের চিন্তার কিছু নেই, এভরিথিং ইজ অল রাইট। বাহ, উনি খুবই ঠিকঠাক আছেন। আমরা আশা করছি অগাস্টের ফার্স্ট উইকে ডেটটা। আলহামদুলিল্লাহ। বাই দিস টাইম আল্লাহ না করুক যদি কোনো ধরনের কমপ্লিকেসি হয়, মানে হবে না ইনশাল্লাহ, তারপরেও যদি সেরকম কিছু হয় আমরা তো আছি, চলে আসবেন আমাদের কাছে। জি। বাই দ্য ওয়ে, আপনার বাসায় কে কে আছে? আমার বাসায় আমার মা, আমার ছোট বোন, ও আর আমি, ছোট পরিবার আর কি। আচ্ছা, আসলে হয়েছে কি, মানে এই সময় আসলে পেশেন্টের একটু এক্সট্রা কেয়ার রাখতে হয়। আপনি তো নিশ্চয়ই নেবেন, আর আপনার ফ্যামিলি মেম্বারদেরকেও বলবেন যে একটু এক্সট্রা যত্ন নিতে। জি অবশ্যই। তবে আপনার কাছে আমার একটা কমপ্লেইন আছে। ও কিন্তু আমার কথা শুনতে চায় না, মানে জোর করে কাজগুলো করে। আমি যতক্ষণ বাসায় থাকি আমি তো অবশ্যই দেখাশোনা করব, আমি না থাকলে যেন কথাগুলো শুনে। না না, এখন কথা শুনতে হবে, এই সময় ভারী কোনো কাজ করাই যাবে না। তাহলে আজকে তাহলে আসি। হ্যাঁ ঠিক আছে। আর জি, এটা রিসেপশনে জমা। হ্যাঁ, রিসেপশনে দিয়ে একটু কথা বলে যান। জি, আপনি ওর জন্য দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জি। কি হয়েছে? চুপ করে বসে আছেন যে? ওই কিছু না। আচ্ছা, আমাদের বাবুর নাম কি রাখবো? আপনার যেটা ভালো লাগে। দেখি মা কি নাম। আচ্ছা, সামনে তো অনেক খরচ, কি করবেন কিছু ভাবছেন? একটা ব্যবস্থা হয়ে যাবে, তোমার টেনশন করতে হবে না। হ্যাঁ, এখন কিন্তু খাওয়া দাওয়া ঠিক মতো করো। আপনার এক্সপিরিয়েন্স তো বেশ ভালো, তা আপনি আগের কোম্পানি ছাড়ছেন কেন? স্যার আসলে কোম্পানির ফিনান্সিয়াল দিক থেকে একটু ক্রাইসিস মোমেন্ট চলছে, এই জন্য। কিন্তু আমরা তো ওই পরিমাণ স্যালারি আপনাকে দিতে পারছি না, বা ওই সুযোগ সুবিধাও দিতে পারছি না। আপনি পোষাতে পারবেন তো? জি, পারবো। ঠিক আছে, আমরা দেখছি আপনার ব্যাপারটা। জাকির, জি স্যার। ওনাকে নিয়ে কথা বলো। জি। ওনার সাথে কথা বলেন। জি ঠিক আছে, দেখা। স্যার, ফাইলটা কি নিয়ে যাবো, থাকবে? না থাকুক, আমাদের কাজে লাগবে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখুন ভাই, এই পোস্টের জন্য 500 সিভি করছে। ওই 500-র মধ্যে থেকে আবার 20 জন কোয়ালিফাইড হবে।
তার ভিতর থেকে আমাদের একজনকে সিলেক্ট করতে হবে। তাহলে বুঝেন আমাদের উপর থেকে কী চাপটা যাচ্ছে। আসলে আমার চাকরিটা খুব দরকার। আপনারা তো অলরেডি মাথায় নিয়ে ফেলেছি আমরা, চিন্তা করেন না, আপনি আমাদের মাথায় আছেন। শুনেন ভাই, এই জবের জন্য 5-এর উপরে অফার আসছে। আপনার অবস্থা দেখে মনে হচ্ছে তেমন ভালো না, আপনি 2 দিয়ে। সরি, আসলে 5-2 বুঝলাম না। চাকরি করতে আসছেন 2 বোঝেন না? আরে মেয়ে 2 মানে 2 লাখ, 2 লাখ দিবেন। বুঝতে পারছি, আপনার ডিসিশন নিতে বাসায় যাওয়া লাগবে। আপনি বাসায় গিয়ে আজকে দিনের মধ্যে আমাকে জানান, আমি আমার কার্ড দিয়ে যাচ্ছি। যদি হয় তাহলে আপনি আমাকে ফোন দিবেন। চাকরিটা আপনার জন্য যায়, আপনার ফ্রেন্ডের সাথেও যায়। আরে চিন্তা করেন না, আমি আসি না, আপনি 2 রেডি করেন, হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ফোন দিয়ে। বুঝলাম, কিন্তু তোরা আমার কি মনে করস কত? তোকে আমি ছোটো ভাইয়ের মতো আদর করি, পছন্দ করি, কিন্তু তার মানে তো এই না যে আমি সুইচ ব্যাংক। তোরা যখন চাইবি তখনই তোকে আমি টাকা পয়সা দিতে পারবো। আমারও তো এখন ধান্দা বান্ধা বন্ধ, কাজ করতেছি, চাপ আছে উপরের থেকে, কাজকর্ম করতেছি, কিন্তু তাই বলে তো সবসময় ধান্দা বান্ধা থাকে না। যখনই চাইবি তোকে টাকা পয়সা দেবো। আগেও দিছি না, এখনও তো তোর কাছ থেকে আমি 20,000 টাকার মতো পাই, কিন্তু আমি তো তোর কাছে ওটা চাই নাই, চাইছি তোর যখন মন চায় তখন দিস, আমার কোনো সমস্যা নেই। আর শোন, তোর একটা কথা কই, এই যে সততা করস, এই সততার মধ্যে তোদের কিছু হইব? তোর মা খাইতে পারে না, বোনের পড়ালেখার খরচ দিতে পারস না, বউ প্রেগনেন্ট, বউয়ের খরচ দেখে ডাক্তার দেখাইতে পারস না, এইসব করে কী হবে? আবার তো মন খারাপ করবে এসব সততার কথা কইলে তো করে না। আমি তোর এসব কোনো, তুই তোর সততা নিয়ে থাক, কিন্তু এইভাবে করে তো চলতে পারবি না, বাঁচতে পারবি না। আচ্ছা দেখি আমি কি করা যায় তোর লেগা। আমি তোর কথা দিতে পারতেছি না আমি কিছু করতে পারবো, তারপর আমি ট্রাই করতেছি। আর তুই তোর বড় মেডিকেলে নিলে আমার একটা ফোন দিস, আমি দেখি ফোনে ফোনে তোর লেগে কিছু ব্যবস্থা করে দিতে পারি কিনা। ঠিক আছে, টেনশন নিস না। আর চা পানি কিছু খা, আমি বিল দিয়ে দেবো না, সমস্যা নাই। তাহলে আমার ফোন দিস, আমি ফোন দিয়ে ডিসকাউন্ট করার জন্য। আপনি সারা রাত ঘুমান নাই? ঘুমিয়েছি না, ফজর নামাজটা পড়লাম, ভাবলাম বাইকটা একটু দেখি। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি নামাজটা পড়ে আপনার জন্য নাস্তা দিচ্ছি। ঠিক আছে। তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? একটা হাজব্যান্ডের এই সময় যতটুকু করা উচিত তার কিছুই আমি করতে পারছি না। আমার কষ্টের কথাগুলো না কাউকে বোঝাতে পারছি না।
যে যার মতো করে তার কমপ্লেনগুলো শেয়ার করছে, সমস্যার কথাগুলো শেয়ার করছে। আমি বুঝাতে পারছি না। আপনাকে কে বলছে আমার কষ্ট হচ্ছে? কি দেখে আপনার মনে হয়েছে যে আমার কষ্ট হচ্ছে? আমার তো সুখের অভাব নাই। এই দেখেন, আপনার অফিসে এরকম একটা ক্রাইসিস মোমেন্ট চলতেছে, এর মধ্যে আপনার হাত দিয়ে আবার সব লেনদেন চলতেছে, কিন্তু আপনার যে অবস্থা, এই সময় তো আপনার সৎ থাকা কঠিন। তারপর আপনি সৎ আছেন, তাদের পাশে আছেন, আর আপনার এই সততার কাছে আমার এই ছোট ছোট কষ্টগুলো কিছুই না। আমাদের সময় চলে যাচ্ছে। বসেন। হ্যাঁ, রায়হান স্যার, বড় স্যার আপনাকে ডাকছে। ও রায়হান সাহেব, আপনাকে ডেকেছি এটা বিশেষ কারণ। আরে দাঁড়িয়ে গেল, বসেন বসেন, হ্যাভ সিট, বসেন। স্যার কোনো হ্যাপি নিউজ। সত্যি আমি খুব সৌভাগ্যবান, বুঝছেন? আই এম ভেরি লাকি। আল্লাহ তাআলা আমাকে এমন একজন বিবি, একজন সঙ্গিনী দিয়েছেন যে বিপদে আপদে সব সময় আমার সাথেই আছে। আমার এত ক্রাইসিস মোমেন্টেও সে কখনো আমাকে ছাড়ে নাই। রায়হান সাহেব, আজ আমার সেই বিবির জন্মদিন, বুঝতে পারছেন? এক্সাইটিং। কি করা যায় বলেন তো? মানে আমি বুঝতে পারছি না কি করব। কিছুক্ষণ অবশ্য ইউটিউবে একটা ভিডিও দেখলাম, বুঝছেন? শুনুন, আপনি এক কাজ করবেন, ঠিক সন্ধ্যা 7টায় আমার বাসায় আজকে চলে আসবেন, বুঝছেন? আপনার ভাবির জন্য একটা সারপ্রাইজ গিফট, একটা বার্থডে কেক। আপনার ভাবি আবার ব্ল্যাক ফরেস্ট খুব পছন্দ করে, বুঝছেন? ব্ল্যাক ফরেস্ট একটা কেক নিয়ে আসবেন, হার্ট শেপ, এবং যখনই সে কেকটা কাটবে, যখন আমরা সবাই তাকে উইশ করব, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বেবি, হ্যাপি বার্থডে টু ইউ। ওই সময় আপনার ভাবি কেকটা কাটবে, আর সারপ্রাইজ একটা 22 ক্যারেট ডায়মন্ড রিং, যে অ্যাড্রেস দেওয়া আছে, আমি অর্ডারও দিয়ে দিয়েছি। আপনার টেনশন নেই, বেকারিকে বলা আছে, তারা সেইভাবেই রিংটা সেট করে দেবে। আপনার কোনো টেনশন নেই, আপনি খালি এগুলো কালেক্ট করে নেবেন। ওকে রায়হান সাহেব, গুড ম্যান, কিপ ইট আপ। রায়হান সাহেব, আমি বুঝতে পারছি আপনি কি চিন্তা করছেন, যে কোম্পানির এই দৈন্যদশায় আপনার ভাবিকে আমি এত এক্সপেন্সিভ গিফট দিচ্ছি কেন। আমার রিসেন্ট যা ইনভেস্টমেন্ট হয়েছে কোম্পানি ভালোর জন্য, সব আপনার ভাবির অ্যাকাউন্ট থেকে। ও না থাকলে তুমি এটা সাস্টেনই করতে পারতাম না, এই ক্রাইসিসটা। তাকে তো কিছু দিতেই হয়, বুঝেন না? You're a smart man. I know you can understand. Keep it up. কোম্পানি অবস্থা অনেক ভালো হবে। ওকে, চলে আসেন ঠিক 7টায়। ওকে, ডোন্ট বি লেট।
রায়হান সাহেবের কোনো আত্মীয় ভর্তি আছে কিনা? জি, আমি রায়হানের মা। কি হয়েছে রায়হানের? রায়হান সাহেব কোথায়? ভাইয়া তো ওষুধ আনতে নিচে গেছে। কি রায়হান সাহেব বলতেছে? একটা চোর, একটা বাটপার। কি বলেন? রায়হান চোর? চুরি করছে? ওই যে বাটপারটা, ধরে ফেলেন নাহলে আবার পালাবে। কি হয়েছে রায়হান? আপনি রায়হান সাহেব? জি, আমি রাহিম সাহেব। টাকাগুলো কোথায় রেখেছেন? বাবু, বাবুরা কি করছে? তুই চুরি করছস? কথা কস না কেন? আমি চুরি করছি মা। আমি একজন চোর মা। একটা ছেলে যখন প্রথম বাবা হয়, সবচেয়ে বড় স্বপ্ন কি দেখে মা জানো? জানো তুমি মা? আপনি জানেন স্যার? এত নাটকের কি আছে? টাকা কই আমার? কষ্ট করে আপনার না আসলে হতো স্যার, আমি নিজেই আপনার কাছে যেতাম। চোর হতে পারি, কাপুরুষ নেই স্যার। খুশি মানে তোমার নাক ফাটাই দেবো আমি। আজমল সাহেব থামেন, আমরা কিসের জন্য আছি? রায়হান সাহেব, টাকাটা কি করছেন? স্যার একটা প্রশ্ন করেছি আপনাকে। একটা নতুন ছেলে যখন বাবা হয়, তার স্বপ্নগুলো কি থাকে? একটা ছেলে যখন বাবা হয় স্যার, প্রতিটা দিন স্বপ্ন দেখে কোন দিন সে তার সন্তানের মুখটা দেখবে। একটা ছেলে যখন নতুন বাবা হয়, সে প্রতিটা মুহূর্তে স্যার কল্পনা করে তার সন্তানের হাতটা তার মতো হবে, নাকটা তার মতো হবে স্যার, চোখটা তার মতো হবে। স্যার একটা ছেলে যখন বাবা হয় না, ও যতটাই স্যার বাইরে থাকুক না কেন, ও দৌড়ে বাসায় যায়। কেন স্যার জানেন? তার বউকে সে সামনে দিয়ে দেখবে। একটা ছেলের প্রথম বাবা হওয়ার এই সময়টা স্যার আমি এনজয় করতে পারিনি স্যার। কেন পারিনি স্যার জানেন? জানেন স্যার? কারণ স্যার, যখন আমি ওই স্বপ্নগুলো দেখব, যখন আমি আমার ছেলের নাম নিয়ে চিন্তা করব স্যার, যখন আমি আমার ছেলের স্যার আমি হাত কেমন হবে, চোখ কেমন হবে, চুল কেমন হবে আমি চিন্তা করবো স্যার, তখন আমার চিন্তা করতে হতো স্যার আমার বোর্ডের ভার্সিটির টিউশন ফি স্যার আমি কবে দিব। আমার টেনশন করতে হতো স্যার আমার যে বউ, তার বউকে বেঁচে কি খাওয়াবো স্যার, বাসা ভাড়াটা কিভাবে দিব, আমার টেনশন করতে হতো স্যার আমার বউয়ের যে ডেলিভারি স্যার, আমি ডেলিভারি টাকাটা কোত্থেকে ম্যানেজ করবো। একটা বিষয় কি স্যার জানেন? আমরা যারা সাধারণ অল্প কয়েকটা টাকার ভেতরে চাকরি করি আর যদি সৎ হই, আমাদের এখানে কষ্টের কথা স্যার কেউ শুনতে চায় না। আমাদের অফিসে বসের ঝাড়ি, প্রতিদিন প্রতি মুহূর্তে পরিবারের বোঝাই পিঠে টানা, স্বপ্নগুলো নিয়ে চোখের সামনে স্যার দুমড়ে মুচড়ে যাওয়া, কষ্টগুলো কেউ বুঝে না, কষ্টগুলো স্যার কেউ বুঝে না। আমি চোর স্যার, আমি চোর। একটা অফিসে 6 থেকে 7 বছর সততা দিয়ে কাজ করার পরেও স্যার, সে অফিস থেকে কেন চুরি করলাম স্যার জানেন? দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করার পরেও স্যার 4-5 মাস যাবত আমার স্যালারি নাই। অথচ স্যার ওই কোম্পানির প্রফিটের টাকা কোন অ্যাকাউন্টে যায় সেটা আমি জানি স্যার, আমি জানি। এদিকে আমার বউয়ের ডেলিভারির টাকা নেই, আর ওদিকে যে আমার স্যালারিতে সাইন করবে তার বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য বিভিন্ন প্ল্যান পরিকল্পনা স্যার আমি নিতে পারিনি। আমি যেন চুরি করেছি স্যার,
আমার সন্তানকে পৃথিবী তার জন্য চুরি করেছে। মা, তোর ছেলে আজ চোর, তোমার সন্তান আজ চোর। মা, এই পরিচয় দিতে তোমার হয়তো লজ্জা লাগবে মা, কিন্তু মা আমার সন্তানকে পৃথিবীতে আনতে আমি চুরি করেছি। মা, বিশ্বাস করেন স্যার, বিন্দু মাত্র কোনো লজ্জায় পাচ্ছি না, কারণ এই প্রথম কোন একটা চোর হয়তো নিজেকে চোর বলতে গর্ববোধ করছে। এই প্রথম হয়তো কোন একটা বাবা তার সন্তানকে পৃথিবীতে আনতে চোর হিসাবে নিজেকে প্রমাণ করতে গর্ববোধ করছে। রায়হান সাহেব, আমরা সবই বুঝতে পেরেছি। তদন্ত ছাড়া কোনো কিছু বলা সম্ভব নয়। আমাদের সাথে একটু থানায় চলেন প্লিজ। যাবো স্যার, এক মিনিট। পৃথিবীতে কোনো ভাই চায় না তার বোনের পড়াশোনা বন্ধ হয়ে যাক, কিন্তু সেই ভাই যতটাই পরিবর্তন হোক না কেন, মা খুব স্বপ্ন ছিল, আজ না গত 10 মাস 10 দিন ধরে যে আমার সন্তানদের প্রথম করে সন্তানের চোখের দিকে তাকিয়ে একটা বা একটু ওর হাসিটা দেখত, তার হলো না। সমস্যা কি? বাবা ডাক তো শুনতে পারো, ওইটা তো আর কেউ কেড়ে নেবে না। চলুন। স্যার, আপনার ছেলে হয়েছে। ভেবে যাই প্রতিদিনই ভাগ্য রেখা আমার দিকে মুখ তুলে তাকাবে, ভেতরের হাহাকার বুঝবে না কেউ, আমার ঈশ্বর ঠিকই বুঝে নেবে। বাস্তবতার মুখোমুখি হয়ে জীবন আজ আমাকে টানে,